আচ্ছা, আমরা গত ক্লাসে এই পর্যন্ত করছিলাম, ওই পাওয়ার ফ্লোটা পর্যন্ত দেখাইছিলাম। আজকে এটার পর থেকে আলোচনা করার কথা। অর্থাৎ আজকে আমরা বিভিন্ন টর্কের সূত্র আর ওই টুকটাক থেভেনিন কনসেপ্ট টনসেপ্ট হাবি জাবি এগুলো জিনিসটা দেখি। তো দেখেন, টর্কের ক্ষেত্রে আমরা এটা শিখছিলাম, বেসিক যে ফরম্যাটটা, সেটা হচ্ছে টর্ক সমান পাওয়ার বাই ওমেগা। এটা একদম বেস ফরম্যাট, বাট আমরা এটা জানতে চাচ্ছিলাম যে এই যে পাওয়ার বলতেছি, এটা আসলে কোন পাওয়ার নিয়ে কাজ করব সেটা। তাহলে প্রথমে আসলে টর্ক কত প্রকার ভাবে প্রশ্নে আসতে পারে সেটা একটু দেখি, দেন আমরা পরবর্তীতে এতে যাব। মেনলি দুইটা টাইপে টর্ককে ভাগ করা যাইতে পারে বা প্রশ্নে আসতে পারে। একটা গ্রস টর্ক অথবা ইনডিউস টর্ক, একই কথা। আর একটা প্রশ্ন আসতে পারে, সেটা লোড অথবা শ্যাফট। আউটপুট টর্ক নর্মালি এরকম ভাবে আসে না, এই দুইটা টার্মে আসতে পারে। আরো যদি কোনো নাম থাকে পরবর্তীতে তখন সেটা আমরা দেখবো। তাহলে এই মেনলি টর্ককে দুই ভাবে প্রশ্ন আসতে পারে, একটা গ্রস টর্ক, ইনডিউস টর্ক, অথবা লোড বা শ্যাফট টর্ক। এই যে গ্রস টর্ক বা ইনডিউস টর্ক দেখতেছি, এইগুলারই ম্যাক্সিমাম ভ্যালু প্রশ্নে চাইতে পারে, স্টার্টিং ভ্যালু চাইতে পারে, স্টার্টিং টর্ক, ম্যাক্সিমাম টর্ক। তো এই কনসেপ্ট বুঝলে স্টার্টিং ম্যাক্সিমাম ওইগুলো আমরা এমনিতেই বুঝতে পারবো। আপাতত আমরা দুইটা টার্ম মনে রাখি, একটা গ্রস টর্ক বা ইনডিউস টর্ক, আর একটা লোড বা শ্যাফট টর্ক। খেয়াল করে দেখেন, ইনডিউস টর্ক বা গ্রস টর্ক বলতে আসলে আমরা কি বুঝবো? যেই পাওয়ারটা ইনডিউস হবে আমার রোটরে, সেই পাওয়ার নিয়ে কাজ করলে বা সেই পাওয়ার নিয়ে টর্ক বের করলে সেই টর্ককে আমরা বলবো গ্রস টর্ক অথবা ইনডিউস টর্ক। এখন প্রশ্নে আসতে পারে যে রোটরে আমরা দুইটা পাওয়ার দেখে থাকি। কি কি পাওয়ার মনে আছে কারো? বলেন তো, রোটরে আমরা কি কি পাওয়ার দেখে থাকি? একটা ইনডিউস মেকানিক্যাল পাওয়ার, একটা আউটপুট পাওয়ার। একটা না, ওইটা না। একটা ফাইনাল আউটপুটে মেকানিক্যাল আমরা পাওয়ার আর যাচ্ছি একটা না। রোটর পাওয়ার। ফাইনাল, হ্যাঁ, রাইট। একটা মেকানিক্যাল, ঠিক বলা যাবে না, কারণ আমরা ফাইনাল আউটপুট পাওয়ারে কিন্তু এখনো যাচ্ছি না। ফাইনাল আউটপুট শ্যাফটে পাবো, যেটা আমরা এই যে নাম দেখেই বুঝতে পারতেছি, শ্যাফট বা লোড। তাহলে রোটরের ক্ষেত্রে একটা ইয়ার গ্যাপ পাওয়ার। তার মানে আমি ইনপুটের যে টুকটাক লস আছে, স্টেটর কপার লস আর কোর লস বাদ দিলে যে পাওয়ারটা থাকে সেটাকে বলতেছি ইয়ার গ্যাপ পাওয়ার। সেটা একটা। রোটরে কপার লস হবে, এরপরে যে পাওয়ারটা থাকতেছে সেটা ইলেকট্রিক্যাল কনভার্ট টু মেকানিক্যাল যে পাওয়ারটা আছে, বা পি কনভ অথবা পি এম দিয়ে যেটা আমরা চিনতেছি, এই পাওয়ারটা। তাহলে কি দুইটা পাওয়ার, একটা এয়ার গ্যাপ পাওয়ার, একটা পি কনভ পাওয়ার, অথবা একটা রোটর ইনপুট পাওয়ার, একটা রোটর আউটপুট পাওয়ার। প্রবলেমটা এখানে তৈরি হবে, একই বইতে, অর্থাৎ আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে থেরেজা চ্যাপম্যানই করব। চ্যাপম্যানের ঝামেলায় পড়ে যাচ্ছে, কারণ ওইখানে খুব একটা ঝামেলা নাই, ওইখানে সবগুলো একইভাবে করে। কিন্তু থেরেজাতে কি করে, এইগুলার ক্ষেত্রে একবার এয়ার গ্যাপ পাওয়ার নেয়, একবার কনভার্টেড পাওয়ার নেয়। তো অনেকের ভিতরে এই কনফিউশন চলে আসে যে একই জিনিস তো দুইটা সূত্র হইতে পারে না, তাহলে কোনটা সঠিক কোনটা ভুল, বা এখানে বিষয়টা কি? বিষয়টা আসলে কিছুই না। দেখেন, এয়ার গ্যাপ পাওয়ার বলতে আমরা বুঝতেছি যে পাওয়ারটা আমরা এয়ার গ্যাপে পাচ্ছি। আচ্ছা, এয়ার গ্যাপে যেই স্পিডটা কাজ করে সেটা কিসের স্পিড কাজ করে? এয়ার গ্যাপ বলতে আমরা ওই যে যে ফাঁকা স্থানটা বুঝতেছি সেইখানে। তাহলে সেখানে কে ঘুরতেছে বলেন তো ওই ফাঁকা জায়গায়? সিনক্রোনাস স্পিড এনএস। মানে ম্যাগনেটিক ফিল্ড ঘুরতেছে। কোন স্পিডে ঘুরতেছে? এনএস স্পিডে ঘুরতেছে। এবার বলেন, রোটরের আউটপুট বলতে অ্যাকচুয়ালি কি? রোটর যেটা অ্যাকচুয়ালি, সেটার আউটপুট পাওয়ার বুঝতেছি না, মানে পি এম যেটা, বা পি কনফ যেটা। জি রোটর ভাইয়া। কি এনএস স্পিডে ঘুরতেছে? না, কোন কম স্পিডে ঘুরতেছে। ঘুরতেছে? এর চেয়ে কম স্পিডে ঘুরতেছে। নাম শিখছিলাম আমরা, নামটা কি? এনআর, রোটর স্পিড। এন আর এনএম। বলতে পারি, এন এম বলতে পারি, এতে আসলে কিছু যায় আসে না, আমরা বুঝলেই চলতেছে। এই যে আপনি পার্থক্যটা করে ফেলছেন। তার মানে যখন আমি পাওয়ার হিসাবে পি এজি নেব, স্পিড হিসাবে কোনটা নিব? লেখা শুরু করি। সিনক্রোনাস স্পিড। রাইট। তাহলে যখন এখানে মানে কনফিউশনের কিচ্ছু নাই, আমরা যে কোনো একটা সূত্র দিয়ে ম্যাথ করতে পারি,
অ্যান্সার একই আসবে। শুধু পার্থক্য কি, যখন আমি পাওয়ার হিসাবে এয়ার গ্যাপ নেব, স্পিড হিসাবে কাকে নিতে হবে? এনএস কে নিতে হবে। যখন আমি পাওয়ার হিসাবে পি কনফ কে নেব, আচ্ছা এইটার আরেকটা নাম আমরা কি শিখছিলাম? P2। আর এইটার আরেকটা নাম শিখছিলাম পিএম। তাহলে তখন স্পিড হিসাবে কোনটা নিতে হবে? এন আর। এন আর অথবা এন এম, একই কথা। পার্থক্যটা কি বুঝতে পারতেছেন? তাহলে এবার আমরা সূত্রে আসি। তাহলে টিজি, যেটাকে আমরা গ্রস টর্ক বলতেছি, টিআই, যেটাকে আমরা ইনডিউস টর্ক বলতেছি, এটা সমান আমরা কি জানি? এয়ার গ্যাপ পাওয়ার ডিভাইডেড বাই, যেহেতু বললাম এয়ার গ্যাপ পাওয়ার যখন নেব তখন এনএস নিতে হয়, তাহলে ওমেগা হিসাবে কি নিতে হবে? ওমেগা এস। আর যদি আমরা পি কনভ নেই, তাহলে ওমেগা। বইতে কিছু সময় এই সূত্র দিয়ে ম্যাথ করছে, কিছু ম্যাথে এটা দিয়ে ম্যাথ করছে। এখন আপনার ইচ্ছা, আপনার এটা যদি পছন্দ হয় এটা করেন, এটা পছন্দ হলে এটা করেন, কিছু যায় আসে না। শুধু পার্থক্যটা কোথায়? এয়ার গ্যাপ পাওয়ার নিলে সিনক্রোনাস স্পিড নিয়ে কাজ করতে হবে, কনভার্টেড পাওয়ার নিলে রোটর স্পিড নিয়ে কাজ করতে হবে। এটা কি ক্লিয়ার সবাই? এখানে আমি ওমেগার পরিবর্তে 2 পাই ওই এন যেটা বসাবো ওই এন এর সেটা তো মধ্যে আমরা করবোই, সেটা তো যাচ্ছে, আমি জাস্ট ফরম্যাটটা বুঝতে পারছেন কিনা। জিমে উঠছি। না ভাই, আমি ওই এন এস এম বলতেছেন যে কেন হ্যাঁ সেটা হ্যাঁ, জিনিস। সেটাতে যাব, সেটাতে যাব, কারণ আমাদের মেন সূত্র তো এইটা। আমি চাচ্ছি যে আগে মেন সূত্রটা বুঝেন। মেন সূত্র বুঝলে, কেন মেন সূত্রের কথা বারবার বলতেছি, সহজ। এইটা আপনি মুখস্থ করে ফেলেন, কথা বুঝছেন? এর পরবর্তী যেটা আছে সেটা আমি দেখাবো অবশ্যই আপনাকে, কিন্তু আপনাকে আমি বলবো না যে এটা মুখস্থ করেন। কিন্তু আমি আপনাকে এটা বারবার বলতেছি, এটা মুখস্থ করেন। কথা কি বুঝছেন? এর পরের যত লাইন লিখবো ওইগুলা আমি বলবো যে আপনার মুখস্থ করা লাগবে না। আপনি এতদিন আপনার যা বেসিক হয়েছে ওই বেসিক দিয়ে বাকি লাইনগুলা লিখবেন, অর্থাৎ ওই লাইনগুলো আমি লিখবো না, ওইগুলো আপনি লিখবেন। বাট এইটা আমি আপনাকে দেখাই দিয়ে বললাম যে এটা মুখস্থ করে ফেলেন। আরো সুবিধা হচ্ছে, এর পরবর্তী লাইন যখন আমি লিখবো তখন আমাদের ডিসি মোটর, ইন্ডাকশন মোটর সব আলাদা আলাদা হয়ে যাবে। কারণ স্বাভাবিক কথা, ডিসি মোটরে কি এয়ার গ্যাপ পাওয়ার এরকম ভাবে আছে? বা আমরা এখানে না যেটা দেখতেছি ডিসি মোটরে কি এটা আছে? অবশ্যই নাই। না। তার মানে যখনই আমি সেকেন্ড লাইনটা লিখবো, ডিসি মোটর আলাদা হয়ে গেল, ইন্ডাকশন মোটর আলাদা হয়ে গেল। কিন্তু এই লাইনটা তো সবার জন্য সত্য। এই জন্য আমি বারবার এই লাইনটার দিকে ফোকাস দিচ্ছি, কারণ আমি চাই না যে আপনি এক্সট্রা সূত্র মুখস্থ করেন একই টপিকের জন্য। কথা কি বুঝছেন? এবার আসি, আমার সামনে এখন এই লাইনটা লেখার পর আমি দেখবো যে আমি ডিসি মোটরের টর্ক বের করতেছি নাকি ইন্ডাকশন মোটরের। অবশ্যই আমরা ইন্ডাকশন মোটরের টর্ক বের করতেছি, ফলে আমরা সূত্র সেইভাবে লিখবো। পিএজি কে আপাতত পিএজি আকারেই লিখি, ওকে পরে সাজাবো আমরা। ওমেগা এস সূত্র শিখছিলাম কত? 2 পাই এন এস বাই 60 হয়েছে 2 পাই N/T। যেহেতু এনএসটা আরপিএম এককে আছে, ফলে আমরা 60 দ্বারা ভাগ করলাম। যদি এনএসটা আরপিএস এককে থাকতো তাহলে আর 60 দ্বারা ভাগ করতাম না। যেহেতু নর্মালি মেশিনের ক্ষেত্রে আরপিএম এককেই থাকে, এজন্য আমি এটাকে একটা স্ট্যান্ডার্ড সূত্র বলতে পারি, সমস্যা নাই। তাহলে এই পাশে যদি লিখতাম তাহলে সূত্রটা কি হবে? পি কনভ ডিভাইডেড বাই 2 পাই N/60। ক্লিয়ার? আচ্ছা, এই ফরম্যাট যেহেতু বুঝে ফেলছি আমরা, এই অংশটুকুকে আমি একটু আলাদা আলাদা লিখে ফেলি। মানে এক কথায় আমরা এই যে টিজিটাকে যদি আরেকটু ভেঙে, অনেকে বলতে পারেন যে আমরা বইতে তো এরকম সূত্র দেখি না, আরেকটু জটিল টাইপের সূত্র টুত্র দেখি, নাইন পয়েন্ট টু ই সামথিং, ফাইভ ওয়ান পয়েন্ট সামথিং সামথিং এরকম হাবি যাবে কিছু। এরকম থাকে। সেগুলোও আমি একটু দেখাই দিচ্ছি। একটু খেয়াল করেন, 9.5 টাইপ ওসব সব ভুলে যান। আপাতত আসি এয়ার গ্যাপ পাওয়ার। এবার সার্কিটের দিকে তাকাই। এইখানে এয়ার গ্যাপ পাওয়ার কে ধরে রাখে? এই যে লিখে রাখছিলাম আমরা, R2/S। এ হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার ধরে রাখে, রাইট? জি ভাইয়া। এইটা এই এই সার্কিটটা যেহেতু স্টেটর সাইডের রেফারেন্সে আমি আঁকাইছি বা রেফার করে আঁকাইছি, ফলে এই যে দুই মাথার ভোল্টেজটা আছে, এই দুই মাথার ভোল্টেজকে আমি কি E1 লিখে রাখতে পারি না?
এর নাম আপনি অন্য কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। এর নাম আপাতত আমি E1 লিখে রাখতে পারি, রাইট? এটা ভিপি দিলাম অথবা V1 দিলাম, এর নাম দিলাম E1। তাইলে আমি আপাতত এয়ার গ্যাপ পাওয়ারকে এইভাবে লিখতে পারি, থ্রি, এবং এই থ্রি কথাটা কিন্তু বারবার আসবে, কারণ এইখানে তো সার্কিট আঁকাইছি, এটা কি পার ফেজের জন্য। এরকম তিনটা সার্কিট আছে না, তিনটা ফেজের সার্কিট আছে। তো আমি একটা দিয়ে বোঝাচ্ছি যে এটা পার ফেজ, সবকিছু পার ফেজে আছে, কিন্তু যেহেতু আমাদের টোটালটা লাগবে, এই জন্য বারবার তিন গুণ হচ্ছে। ওই যখন আগের দিন পাওয়ার লিখছিলাম তখন কিন্তু তিন আমি গুণ করছিলাম। এই যে I2, E1, ভিপি, এগুলো সব কিন্তু পার ফেজ ভোল্টেজ, পার ফেজ কারেন্ট। এটা আমাদের প্রশ্নে যেভাবে থাকবে, ডেল্টা থাকলে পারফেস বানাইতে হয় কিভাবে আমরা জানি, ওয়াই থাকলে পারফেস বানাইতে হয় কিভাবে আমরা জানি, ওইটা কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে। আপাতত আমি সূত্রের দিকে ফোকাস দিচ্ছি, যখন ম্যাথ আসবে, ম্যাথ ক্লাসে, আজকেও আমি ম্যাথ করাবো না, তখন আমরা এই জিনিসটা আরেকটু সুন্দরভাবে দেখবো। তাহলে আপাতত এয়ার গ্যাপ পাওয়ার কি খুব বেসিক, মানে খুব ডিপে আমরা না যাই, আমাদের চোখের সামনে যেটা আছে সেটা দিয়ে করতেছি। তাহলে এয়ার গ্যাপ পাওয়ারকে লিখতে পারি এইভাবে, 3I2 স্কোয়ার R2/S। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, ভুলেও এই কাজটা করবেন না। মানে আমাদের অনেক সময় তো পারফেস পারফেস করে পরে তিন গুণ করি আমরা। এই কাজটা করেন না যে পারফেস টর্ক সমান এত, অতএব থ্রি ফেজ টর্কের কিন্তু পারফেস টারফেস হয় না। টর্ক একবারে বের করতে হয়। ফলে যখনই আমরা টর্ক বের করব, একবারে টোটাল পাওয়ার দিতে হবে। আগে পারফেস পাওয়ার দিয়ে একটা টর্ক বের করলাম, তারপরে তিন গুণ দিয়ে টোটাল টর্ক, এরকম হবে না। টর্ক যখন বের করব, এক লাইনে আমরা টোটাল পাওয়ার দেব ডিভাইডেড বাই 2π/NS/60, এটা বসাই দেব। এখন প্রশ্ন আসতে পারে, আর একটু ডিপে যাব, কিভাবে? I2 তো বুঝলাম এইটা। আচ্ছা, এখানে I2 স্কোয়ার, অনেকে একটু কনফিউজড হয়ে যাইতে পারেন, যেহেতু আমরা ইয়েতে যাচ্ছি। এখানে I2 স্কোয়ার বলতে কিন্তু অ্যাঙ্গেল সহ বসানো যাবে না। আমরা জানি পাওয়ার বের করার ক্ষেত্রে কি রিয়েল পাওয়ার না, তাহলে রিয়েল পাওয়ার বের করার ক্ষেত্রে সিস্টেম কি, এইটার মানের স্কোয়ার করতে হবে। অর্থাৎ I2 যদি ধরেন, কথার কথা আসলে এরকম, 27.31 অ্যাঙ্গেল 20 ডিগ্রি, তাহলে আমরা ওই 20 ডিগ্রিকে ইউজ করব না, আমরা কি করব, 27.31 স্কোয়ার করে দিব। যেমন একটা মডুলাস দিয়ে রাখতে পারি যে এটা আসলে বোঝাচ্ছে মানের স্কোয়ার করতে হবে, অ্যাঙ্গেলটা বাদ। আরেকটু ডিপে যাইতে চাই, কিরকম ডিপ? এই যে বলতেছি I2, প্রশ্নে I2 দেওয়া থাকবে না। কি দেওয়া থাকবে? জেনারেলি প্রশ্নে দেওয়া থাকে হচ্ছে এই ভোল্টেজটা। তাহলে এখন কি করা যাইতে পারে? সিস্টেম হচ্ছে দুইটা। একটা সিস্টেম হচ্ছে, আমরা টোটাল ইম্পিডেন্সটা বের করলাম। আমি ওইটা আর এখানে করতেছি না, কারণ আমি প্রমাণের দিকে যাব না, আপনাদের ডিরেক্ট সূত্র মুখস্থ করানোর আমার কোনো ইচ্ছা নাই। আমি জাস্ট ক্লু দিয়ে দেবো যে এইভাবে এইভাবে আমরা সলভ করব পরীক্ষার হল, মানে এক কথায় প্রশ্ন সলভ যখন করব তখন সেম কাজই করব। কোনো সূত্র মুখস্থ নাই, শুধুমাত্র পথগুলো দেখাই দিচ্ছে যে আমি এইভাবে করব। তাহলে আমি যদি টোটাল ইম্পিডেন্সটা বের করে ফেলি, যেটাকে আমরা Z in বলতে পারি, তাহলে ভোল্টেজকে ওই Z in দ্বারা ভাগ করে দিলে I1 বের হয়ে যাবে। কথা বুঝছেন? ভিপি থেকে এই ড্রপটা বাদ দিলেই E1 পাবো। E1 কে এই ইম্পিডেন্স দ্বারা ভাগ করে দিলে IM পাবো। I1 থেকে IM বাদ দিলে I2 পাবো। বাস, আমাদের কাজ শেষ। তবে এত কষ্টও করা লাগবে না। গত ক্লাসেই বলছিলাম যে থেরেজাতে বেশিরভাগ কি করে, এইটা এবং এইটাকে ইগনোর করে। তাহলে হিসাব দেখেন আমার সহজ হয়ে গেল না? এবং এই কাজটা করেই দেখেন, আপনাদের কাছে যদি বই থাকে বইগুলা বের করেন, এই কাজটা করেই কিন্তু সূত্রটা লিখছে। দেখেন ওইখানে সূত্র লিখছে এরকম, E1/E2 লিখছে, আমার ঠিক খেয়াল নাই যেহেতু ওইটা আমি করি না। ওইটা ডিভাইডেড বাই R2/S এর হোল স্কোয়ার প্লাস X2 এর হোল স্কোয়ার √ওভার, কারণ এই যে মান বের করতেছে। বাট আমরা ওই নিয়মে করব না, আমরা নর্মাল নিয়মে ক্যালকুলেশন করব, ক্যালকুলেটরে মডুলাস তুলব। মানে কি বুঝতে পারছেন কি বললাম? ধরেন আমার এই দুইটা জিনিস তো এরকম থাকবে, স্লিপ ধরলাম 0.05, প্লাস এটা ধরলাম যে 0.5।
তাহলে আই টু যদি বের করতে চাই, আই টু বের করতে চাইলে কি, এই যে ই ওয়ান হবে, ইয়ে কি করতেছে, মানে বইগুলা কি করে বিশেষ করে থেরেজাতে, ই ওয়ান এর মান নেই, ধরেন এটা যদি হয় 200 ভোল্টেজ, এটা 200 নিল, আর এইখানে কি করে, ওই যে রুট ওভার এইটার স্কোয়ার প্লাস ওইটার স্কোয়ার, এটা হচ্ছে বইয়ের সিস্টেম, যেটা আমার কাছে খুবই ঝামেলা লাগে। আমরা কি করব, এতদিন যা করে আসছি, ই ওয়ানকে অ্যাঙ্গেল আকারে নিব, কিরকম অ্যাঙ্গেল, বেশিরভাগ ক্ষেত্রে এটাকে আমরা হচ্ছে রেফারেন্স ধরে নেব, 0 ডিগ্রি ধরবো, কারণ এইখানে লোড বলে কিছু নাই, লোড কিন্তু ফাইনাল, আর এখানে লোড কে, লোড মেকানিক্যাল, ফলে আমাকে সার্কিট থাকবে সব ইলেকট্রিক্যাল কনসেপ্ট, ফলে এখানে লোড ভোল্টেজ বলে কিছু নাই, আমাকে ইনপুট ভোল্টেজ দেওয়া থাকবে, এটাকে আমরা রেফারেন্স ধরে ম্যাথ করব। তাহলে এটাকে 0 ডিগ্রি আকারে ধরে নিলাম, আচ্ছা এইটাকে তো 0 ডিগ্রি বলতেছি না, এ তো 0 ডিগ্রি, এ তো 0 ডিগ্রি না, কিছু কম হবে, বাট ওই যে বললাম এদের যদি ইগনোর করি, তাহলে দেখা যাবে ভিপিও যা কথা, ইপিও তাই কথা, কারণ এরাও নাই, এরাও নাই, মানে আমি অ্যাকর্ডিং টু থেরেজার কথা বলতেছি। থাকুক বা না থাকুক, এইটা আমরা বের করে ফেলতে পারবো স্টেপ দিয়ে, যেই অ্যাঙ্গেল আসবে সেটাই বসাবো, ডিভাইডেড বাই, হুবহু এটা তুলে দেব, এইটা সমান কিছু একটা আসবে, হয়তো এরকম আসলো যে 12.71, আর অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস, ধরেন কথার কথা 26.56 ডিগ্রি, আন্দাজে আমি একটা বললাম। তাহলে এখন এই যে আই টু এর মডুলাস মান কত, সেটাকে আমি এখন বসাই দিতে পারবো না, কত হবে, 9.7। 12.71। আচ্ছা, এর জন্য কি এই যে রুট ওভার এই সেই করার দরকার আছে আমাদের, এই কাজটা কি আমরা ক্যালকুলেটরে করে ফেলতে পারবো না, কথা বুঝছেন? তাইলে বইয়ের মতো আমার ওই যে ওই রুট ওভারের সামথিং ওই সব মুখস্থ করার আর কোনো দরকার আছে? আমি একটু বের করি, তাহলে হয়তো জিনিসটা একটু ভালো বুঝতে পারবেন, একটু ওয়েট করেন। এটা মনে হয় 34 অধ্যায়, দেখাই দিলে হয়তো আর একটু বোঝাইতে সুবিধা হবে আপনাদের, যে কোনটার কথা বলতেছি। পিডিএফ কি দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, এই যে খেয়াল করেন, ওই যে আমি যেটাকে ই ওয়ান লিখছি, সেটার নামকে যদি এখন ই টু লিখি আমি কথার কথা, তাহলে বিষয়টা তাই দাঁড়াচ্ছে না, এই যে এই অংশটা ডিভাইডেড বাই এই অংশটা, এখন বলতে পারেন এইখানে এস থেকে আসলো, দেখেন আমরা যে ফরম্যাটটা এটা কি লিখছিলাম, সমস্যা সেখানে তোমার? কি আর টুর নিচে এস ছিল না? জি ভাই। তো তার মানে এখানে যেটা দেয় নাই, তার মানে কি ওই এসটার উপরে এর সাথে গুণ হয়েছে, এক্স এর সাথে গুণ হয়েছে, তাহলে এই যে এই অংশটা, এই যে এই অংশটা, এইটাই কি সেই আই টু স্কোয়ারের মতো কাজ করতেছে না, বুঝতেছেন? আই সমান ডিভাইড বাই আর। হ্যাঁ, এই যে টি সমান তাহলে আই স্কোয়ার, এখন বলতে পারেন যে আর টুর নিচে তো এস নাই, ওই যে বললাম এখানে উল্টা করছে, আমরা এইখানে আর টুর নিচে এস দিছি, এই কারণে আর টুর নিচে এসটা এখানে দেখা যাচ্ছে না। ভাই এরা হচ্ছে চ্যাপ ভাই ওই আপনার তেরা দাদা হচ্ছে ওই ফ্রিকোয়েন্সিটাকে সংশ্লিষ্ট করার জন্য ভোল্টেজ আর ইন্ডাক্টর ক্যাচ দ্বারা গুণ করছে, আর তো আমি চ্যাপম্যান হচ্ছে গতদিন কিন্তু গেট অলরেডি গেটে দেখাইছি গুণ যে করছে। আমি আর টুর নিচে এস দিলে ই ওটা আর থেকে এক্স থ্রি এর সাথে করে। দেয়া লাগবে না, আর ওদের সাথে যদি দেই তাহলে আর টুর নিচে দেয়া লাগবে না, যে কোনো একটা ফলো করলেই হবে। আর এই যে কে লিখছে, এই কেটা কি, এটা দেখেন একটা মজার বিষয়, আমরা এখানে যে 3/2 পাই NS/60 লিখছি না, কনস্ট্যান্ট সব। এই যে যেখানে যতগুলো কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্ট গুলাকে একবারে ওরা কে আকারে প্রকাশ করতেছে। এখন এই সূত্র যদি আপনাকে আমি মুখস্থ করাই, দেখা যাবে যে এক একটা কনসেপ্টের জন্য এক এক রকম সূত্র হয়ে যাচ্ছে, খুবই ঝামেলা। কিন্তু আপনি যদি এইটা বুঝেন যে আমাকে এয়ার গ্যাপ পাওয়ার বা এটা নিতে হবে, তাহলে কি আমার আর এক্সট্রা সূত্র মুখস্থ করার দরকার আছে? সার্কিট থেকে আমি ইজিলি আই টু বের করতে পারবো। অথবা যদি আপনাকে বলে দেয়
যে সব ভ্যালু রোটর সাইডের দিলাম, তাহলে আমরা এখানে আই আর ইউজ করব, আর আর বাই এস ইউজ করব, যেহেতু সব রোটর সাইডের আছে তাহলে আমরা রোটর সাইডের ভ্যালু নেব। স্টেটরে রেফার করা আছে তাহলে I2 R2 নেব। কোনো সমস্যা আছে এখানে? এই কারণে আপনাদেরকে আমি এই সূত্রটা মুখস্থ করতে নিষেধ করতেছি, যে এই রকম অদ্ভুত সূত্র মুখস্থ করার দরকার নাই। আপনি শুধু একটা সূত্র পড়েন, পাওয়ার ডিভাইডেড বাই ওমেগা। এই পাওয়ারটা বের করব কিভাবে, সেইটা সার্কিটই আমাকে বলে দিবে যে এই ইনফরমেশন দিয়ে তুমি পাওয়ার বের করো। আপাতত বেশি ডিপে আমরা যাচ্ছি না, জাস্ট কনসেপ্টটা বুঝাই দিলাম। I2 বের করারও একটা আপাতত লাইন দেখাই দিলাম যে এইভাবে আমরা I2 বের করব। অ্যান্ড ম্যাথ পাইলে আমরা তখন ম্যাথ হিসাবে ক্যালকুলেশন করব যে ওকে। আপাতত আমাদের কাজ হচ্ছে লাইনটা বোঝা যে কিভাবে আমরা করতে পারি। একই কথা, এই কাজটা যদি এইখানে না করে এইটার জন্য করতাম, পি কনফটা কিভাবে পাওয়া যায়? গতদিন শেখাইছিলাম, বলেন তো। এটা হচ্ছে এয়ার গ্যাপ থেকে রোটার কপার লসটা বাদ দিলে। হ্যাঁ, কনভার্টেড পাওয়ার কিভাবে পাওয়া যায়? এয়ার গ্যাপ পাওয়ার থেকে কপার লসটা যদি বাদ দিয়ে দিই, সেটাই হয় কনভার্টেড পাওয়ার। এখন কি আমরা টিজি বের করে ফেলতে পারি না ইজিলি? আমি আর ভাঙে দেখাচ্ছি না যে এইটা মানে 3I2 স্কোয়ার এত বাই এত, এটা মানে 3I2 স্কোয়ার R2, এসব আমি আর দেখাচ্ছি না। জাস্ট খালি কনসেপ্ট। আর এই কনসেপ্ট পড়লে আপনার আর কোনো কিছু মুখস্থ করা লাগবে না। আচ্ছা সবাই এটা এইটুকু বুঝতে পারছেন কিনা সবাই? জি ভাই, বুঝছি। ওকে, এবার আসি। এটা বোঝায় আসলে তেমন কিছুই নাই, এই নিয়ে বেশি আলোচনা করার কিছু নেই, এক লাইন করলেই শেষ। আমাদের আলোচনা করার বিষয় হচ্ছে এইগুলা। এবার দুইটা টার্ম আপনারা বিশেষ করে ইন্ডাকশন মোটরের জন্য খুব সচরাচর দেখবেন, একটা হচ্ছে স্টার্টিং টর্ক আর একটা হচ্ছে ম্যাক্সিমাম টর্ক। স্টার্টিং টর্ক নামটা শুনে আমরা বুঝতে পারতেছি এই টর্কটা কখন পাওয়া যায়। একদম শুরুতে, মানে আমি কেবল সুইচটা প্রেস করলাম, এই সময় যে টর্কটা পাওয়া যায় সেটাকে আমরা বলতেছি স্টার্টিং টর্ক। আচ্ছা, স্টার্টিং টর্ক মানে স্টার্টিং ঘটনা, কেবল শুরু করতেছি ইন্ডাকশন মোটর চালু করা, এই কথাটা শুনে আমাদের মাথায় কি কি ইনফরমেশন আগের থেকে সেট হয়ে থাকবে, বা আমরা কি কি বলে দিতে পারি বলেন তো? স্লিপ সম্বন্ধে একটা আইডিয়া রাখতে পারি আমরা। স্টার্টিং এ জি ভাই, স্লিপ কত থাকে? ওয়ান। অন। স্লিপ 1। তাহলে এখন যদি আপনাকে বলি চোখ বন্ধ করে এই যে সূত্রটা আছে, এই সূত্রে যেইখানে যেখানে আমরা এস দেখতে পাবো তাকে 1 বসাই দেন, এই টর্কের নামই হয়ে যাবে স্টার্টিং টর্ক। কথা কি বুঝতে পারছেন কি বললাম? জি ভাই। ফুল লোড টর্ক বের করতে বলছে, প্রশ্নে ফুল লোড স্লিপ দেওয়া আছে, যেখানে যেখানে এস দেখতে পাবো সেইখানে সেখানে আমরা SF বসাই দেব। ফুল লোড স্লিপ, ফুল লোড স্লিপের ইনফরমেশন প্রশ্নে থাকবে, সেই টর্ককেই বলবো ফুল লোড টর্ক। ম্যাক্সিমাম টর্ক, ম্যাক্সিমাম টর্কের একটা স্লিপ থাকবে যেটা প্রশ্নে দেওয়া থাকবে না, আমাদেরকে বের করতে হবে, সেটাই আমি শেখাবো। সেইটা জাস্ট যেখানে যেখানে এস দেখতে পাবো সেখানে সেখানে বসাই দিলে ওই টর্কের নামই ম্যাক্সিমাম টর্ক। এখন আপনি বলেন, টর্কের জন্য কি আমার এই যে তিনটা নাম, তিনটা সূত্র মুখস্থ করার দরকার আছে? না ভাই। কিন্তু বই পড়লে আপনার তিনটা সূত্রই মুখস্থ করতে হবে। স্টার্টিং টর্কের সূত্রের একটা ফরম্যাট, ম্যাক্সিমামের একটা ফরম্যাট, ফুল লোডের একটা ফরম্যাট। বাট আমি যেটা শেখাচ্ছি এইটা যদি আপনি বুঝেন, এই ফরম্যাটটা যদি বুঝেন, আপনার আর কোনো কিছু মুখস্থ করা লাগবে না, শুধু নাম শুনবেন আর খেয়াল রাখবেন যে কি নাম হয়েছে স্টার্টিং, তাহলে স্লিপ কারটা বসাবো, স্টার্টিং এরটা বসাবো। নাম হয়েছে ফুল লোড, স্লিপ বসাবো ফুল লোডের। নাম হয়েছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম স্লিপ বসাবো। এবার আসি যে এইগুলা কোত্থেকে পাবো। স্টার্টিং স্লিপটা আমরা বাই ডিফল্ট জানি, সেটা হচ্ছে 1। এটা প্রশ্নে বলুক না বলুক আমরা বসায় দিতে পারবো। ফুল লোডেরটা নর্মালি বলতেছি যেভাবে প্রশ্ন আসে, ফুল লোড স্পিড বলা থাকতে পারে। অ্যান্ড অবশ্যই প্রশ্নের ইনফরমেশন থেকে NS পাওয়া যাবে। এখন বলেন এই দুইটা ইনফরমেশন থেকে কি আমি ফুল লোডের স্লিপ স্লিপ বের করে বের ফেলতে করে পারবো। ফেলতে পারি না? খুব ইজি। কি করব? NS প্লাস মাইনাস করা। মাইনাস ফুল লোড স্পিড ডিভাইডেড বাই ফুল লোড স্পিড। যেখানে যেখানে এস আছে সেখানে সেখানে এখন এই ভ্যালুটা বসাই দিলেই ম্যাথ শেষ। ওই টর্ককে TG কাটে দিয়ে আমরা লিখে দেবো TFL, মানে ফুল লোড টর্ক।
স্টার্টিং এরটা গেল, ফুল লোড কিরকম হবে সেটা গেল। এবার আসি, আচ্ছা একটা ঝামেলা বারবার আমাদের পেছনে আসতেছে, এই ঝামেলাকে আমরা শেষ করি। এটার নাম হচ্ছে লোড অথবা শ্যাফট টর্ক। সিম্পল সূত্র হবে আউটপুট পাওয়ার, আউটপুট কে, শ্যাফট, শ্যাফট কার স্পিডে ঘোরে, এনএম, এনএম। এএনএম স্পিডে ঘোরে। কাহিনী শেষ। আউটপুট পাওয়ার কিভাবে পাবো? গতদিন কিন্তু আমি লোড ফ্লো দিয়ে দেখাইছি, পাওয়ার ফ্লো যেটাকে বলি, পাওয়ার ফ্লো ডায়াগ্রাম। ওই যে পি কনভার্সে ওইখান থেকে মেকানিক্যাল লসটা বাদ আয়রন দিলে ফ্রিকশন আউটপুট লসটা পাওয়ার। বাদ দিলে হতো। কিছু প্রশ্নে আপনি দেখতে পাবেন এই সূত্রে এখানে পি আউট না নিয়ে পি কনভ নিচ্ছে। এর আবার আর একটা ঝামেলা, কি ব্যাপার? দুইটা সূত্র তো আলাদা হওয়ার কথা, কিন্তু এক হলো কিভাবে? সেই সব ম্যাথে দেখবেন যে মেকানিক্যাল লস সম্পর্কে কিছু বলা নাই। তার মানে মেকানিক্যাল লস সম্পর্কে যদি কিছু বলা না থাকে অথবা জিরো ধরে নিতে বলে, মেকানিক্যাল লস সমান জিরো হলে তখন কি আমি পি কনভ সমান পি আউটপুট লিখতে পারি না? জি কথা ভাই। কি বুঝতে পারছেন? আদারওয়াইজ পি আউট সমান কত? পি কনভ মাইনাস পি মেকানিক্যাল। পি, ওই যে মেকানিক্যাল যেই এটা হাবি জাবি আছে। আই থিঙ্ক এটা নিয়ে আর আলোচনা করার কোনো দরকারই নাই, খুব সিম্পল একটা বিষয়। আউটপুট পাওয়ার থাকলে ওই ভাগ করে দিলে আমাদের শ্যাফট টর্ক অথবা আউটপুট টর্ক বের হয়ে যাবে। আচ্ছা, যেটা নিয়ে এখন আমি আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ম্যাক্সিমাম টর্ক, আমাদের একটা আলোচনার বিষয়। কারণ এটা প্রশ্নে দেওয়া থাকবে না, এটা আমাদের বুদ্ধি করে বের করে নিতে হবে। কি বললাম? ম্যাক্সিমাম টর্ক। বারবার একটা কথাই বলতেছি, সব টর্ক কোন সূত্র থেকে পাবো? আচ্ছা, মূলিতে আসি। এই যে এয়ার গ্যাপ পাওয়ারটা লিখতেছিলাম, এই ফরম্যাট থেকে পাবো। এইটা বসালে সেটাকে টিজি লিখতে হয়, কিন্তু এয়ার গ্যাপের পরিবর্তে এখানে যদি আমরা এমন একটা পাওয়ার নিই যেটা আসলে ম্যাক্সিমাম ভ্যালু মিন করে, তাহলে সেই অবস্থার টর্ককেই ম্যাক্সিমাম টর্ক বলতে পারি আমরা। মানে এমন একটা ভ্যালুর জন্য ম্যাক্সিমাম ভ্যালু পাবো যেটার কারণে আমরা ম্যাক্সিমাম টর্ক পাবো। এখন একটা খেয়াল করেন, এটা ডিপেন্ড করতেছে কি এস এর উপরে। কারণ এই যে যে সূত্র দেখতেছিলাম, এই সূত্রে সব মানটা ডিপেন্ড করতেছে এই এস এর উপরে। তাহলে এস এর মান কত সেটার উপরে ভিত্তি করে কিন্তু আমরা এটা পাচ্ছি। আরো একটা সহজ বিষয়, এই কনসেপ্টটা হয়তো আপনাদের অনেকের একটু নতুন লাগতে পারে, তারপরে আমি একটু জিজ্ঞেস করি মনে আছে কিনা। এইটাকে মেশিন হিসাবে ভুলে যান। এটা মনে করেন একটা এসি সার্কিট, বিভিন্ন লোড টোড দেওয়া আছে। এটা হচ্ছে আমার লোড, এটাকে মনে মনে এখন লোড বলে। আচ্ছা, এসি সার্কিটের ক্ষেত্রে লোড যদি রেজিস্টিভ হয়, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ফ্লো করার শর্ত কি মনে আছে কারোর? যে VTH স্কোয়ার বাই 4 RTH। ওইটা তো এটি ম্যাক্সিমাম পাওয়ার, বাট শর্তটা কি? কোন শর্তে ম্যাক্সিমাম পাওয়ার পাবে? খেয়াল আছে? থেভেনিনের সমান হলে, ইকুয়াল টু লোড RTH। রেজিস্ট্যান্স যদি থেভেনিন রেজিস্ট্যান্স সমান হয়, থেভেনিন? লোড মানে রেজিস্ট্যান্স যদি থেভেনিনের সমান না, হয় না, তখনই। না, না, সেটা তো ডিসির জন্য, এসিতে কিন্তু তাই না। আচ্ছা, যাদের সমস্যা আছে তারা হচ্ছে আমার ওই ভিডিওটা দেখবেন, ওইটা হচ্ছে মডিউল ওয়ানে, তবে পাবলিক করাই আছে, সবাই দেখতে পারবেন, সমস্যা নাই। আর যদি না খুঁজে পান আমি দরকার হয় ইয়েতে দিব না। লোড রেজিস্ট্যান্স হলে এখন ইম্পিডেন্স আর দুটো যোগ করে যে যে রেজিস্ট্যান্স পাবো ওটাই লোডের সমান হবে। হ্যাঁ, রাইট, তবে একটু ই করে বলতেছি, যারা বুঝেন না আমি একটু আলোচনা করতেছি। এইটা মনে করেন জেড থেভেনিন। এই যে লোড, এসি সার্কিটে লোড কিন্তু কয়েক প্রকারে হইতে পারে, আমি একটু বলি। একটা এরকম হইতে পারে,
একটা এরকম হইতে পারে। এটা ক্যাপাসিটর ইন্ডাক্টর যে কোনো কিছু হইতে পারে। আমি আপাতত ইন্ডাক্টর দিয়ে বোঝাচ্ছি। একটা এরকম হইতে পারে, একটা এরকম হইতে পারে। মোটামুটি এই চার প্রকারে কিন্তু আমাদের এসি সার্কিটের লোড হইতে পারে। কিরকম? এইখানে হচ্ছে আর এক্স দুইটাই ভ্যারিয়েবল, যেটা আমরা সচরাচর দেখে থাকি। আমরা বলে থাকি যে জেড থেভেনিন সমান, সরি, জেড এল সমান জেড থেভেনিনের কনজুগেট। এই সিচুয়েশনে আর থেভেনিন সমান আর এল হয়, আর এক্স এল সমান এক্স থেভেনিনের কনজুগেট হয়। এটা খুব সুন্দর সিচুয়েশন, জোর ঝামেলা না, এটাই আমরা বেশিরভাগ করতে অভ্যস্ত। এই সিচুয়েশনে দেখেন, এইটা মনে করেন কথার কথা 10 ওহম। আচ্ছা, এটা যদি 10 ওহম হয়, আমি কখনোই এটাকে আর থেভেনিনের সমান বলতে পারবো? না। এটা কি বাধ্য যে আর থেভেনিন 10ই হইতে হবে? আর থেভেনিন ক্যালকুলেশন করে 5 ওহম আসতে পারে না। তার মানে জি ভাইয়া, এই পারে। এই কন্ডিশনে আপনি কখনোই বলতে পারবেন না যে আর থেভেনিন সমান আর এল। এখানে কে ভ্যারিয়েবল? শুধুমাত্র এক্স পার্টটা ভ্যারিয়েবল। তবে এটাও একটা সুন্দর সিস্টেম যে এইখানে আমরা বলে দিতে পারি যে এক্স এল এর মান এক্স থেভেনিনের কনজুগেট হবে। এক্স টাইপ জিনিস ভ্যারিয়েবল হইলেই আমরা কনজুগেট বসাই দেব, কারণ আমরা চাই যে লোড যেন একদম পিওর রেজিস্টিভ হয়ে যায়। এইটা হইলে সে সবচেয়ে বেশি পাওয়ার আসলে পায়। তাহলে এটা সুন্দর। আমি শর্টে বলতেছি, ওই ভিডিওতে আরো সুন্দরভাবে সব ডিটেলস বলা আছে। আচ্ছা, এইখানে এক্স পার্টটা কি ফিক্সড? ফিক্সড মানেই হচ্ছে ওই জিনিসকে চেঞ্জ করার আমাদের আর এখতিয়ার নাই। এখন আমাদের আসতেছি আরটা ভ্যারিয়েবল। কিন্তু এখানেও আপনি বলতে পারবেন না যে আর সমান জেড আর থেভেনিন, এটা বলা যাবে না। আর এল সমান আর থেভেনিন বলা যাবে না। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবো? দেখেন, এইটাও কিন্তু মোটামুটি যা কন্ডিশন, এটাও মোটামুটি তাই কন্ডিশন। যখন দেখবেন শুধুমাত্র আর ভ্যারিয়েবল, মানে ওই সার্কিটে শুধুমাত্র আর ভ্যারিয়েবল, তাহলে কি করতে হবে? আর এল সমান মডুলাস অফ বাকি সবাই। আর কিচ্ছু মনে রাখার দরকার নেই, এতটুকু মনে রাখেন যে যখন অনলি আর ভ্যারিয়েবল হবে, পিওর রেজিস্টিভ সার্কিট হোক অথবা একটা ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ সার্কিটে শুধু আর ভ্যারিয়েবল, ওই ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভটা ফিক্সড, কিন্তু আর শুধুমাত্র ভ্যারিয়েবল। তাহলে কি হবে সূত্রটা? ম্যাক্সিমামের কন্ডিশন কি? আর এল সমান মডুলাস অফ বাকি সবাই। তাহলে এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে আর এল সমান হবে মডুলাস অফ জেড থেভেনিন। কারণ এই সার্কিটে তো এ বাদে কে আছে বাকি? শুধু জেড থেভেনিন আছে। কিন্তু এই সার্কিটে এক্সও আছে না? এই সার্কিটের জন্য আর এল সমান কত হবে? জেড থেভেনিন। এটা তো বোঝাই যাচ্ছে যে প্লাস জে এক্স। এখন এটা মাইনাসও হতে পারে, যা থাকবে সেটা বসাই দেবো। ওকে, এখন বলেন এই চারটা কন্ডিশন বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? এখন আমার এই ক্লিয়ার চারটার ভিতরে কোনটা জানা লাগবে? এই যে এটা জানা লাগবে। আমাদের কন্ডিশন কি এটা না? তাহলে সবগুলো জি ভুলে ভাইয়া। যাই, এইটা নিয়ে আমরা আগাবো। ওইখানে নাম, আচ্ছা, আমাদের যে সার্কিট, সেই সার্কিটে একটু চেঞ্জ আছে। কি চেঞ্জ? এই সার্কিটটাকে এরকম বানাই ফেলছি, এর মানে কি? নিশ্চয় এখানে একটা থেভেনিন অ্যাপ্লাই করা হয়েছে। থেভেনিনটা জি কি ভাইয়া। সেটা একটু করি, তারপর আমরা ওইখানে যাব। বইতে থেভেনিনের সূত্র দেওয়া আছে, কিন্তু আমার দরকার কি? আপনাকে যদি আমি এই সার্কিট দেই, আপনি কি ডিরেক্ট সূত্র মুখস্থ না করে থেভেনিন ইম্পিডেন্স অথবা থেভেনিন ভোল্টেজ বের করতে পারবেন না? এর জন্য কি ডিরেক্ট সূত্র মুখস্থ রাখার কোনো দরকার আছে? না ভাইয়া, তাহলে লোডটা আমি খুলে কেন দিয়ে রেজিস্ট্যান্সটা কষ্ট, বের করা হ্যাঁ, ওই লাগবে। তো আমি জানি যে লোড খুলে দিয়ে বের করতে হবে, তাহলে আমি কেন কষ্ট করে ওই সূত্র মুখস্থ করব যে ভি থেভেনিন সমান এত, জেড থেভেনিন সমান এত? মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আমরা শুধুমাত্র কনসেপ্ট শিখবো যে কিভাবে বের করতে হয় জেড থেভেনিন, কিভাবে বের করতে হয় ভি থেভেনিন।
সেটাই শিখবো, মুখস্থ করার কোনো দরকার নাই। আচ্ছা দেখেন, ওই সার্কিটটা যদি কল্পনা করি, লোড মানে কাকে লোড হিসাবে কল্পনা করতেছি আমরা? এইটাকে না? আর টু ডিভাইড বাই এস কে। R2/S। তাহলে সিস্টেম কি? আগে একে খুলে ফেলবো, হ্যাঁ, এই পয়েন্টের রেসপেক্টে করব। তবে কিছু কিছু বই অ্যাকচুয়ালি এখানে একটু চেঞ্জ করে। আমি যেহেতু মোস্ট অফ দ্য ক্ষেত্রে চ্যাপম্যানই ফলো করতেছি, আমরা আপাতত চ্যাপম্যান টাইপই ক্যালকুলেশন করি। সেটা হচ্ছে চ্যাপম্যানে কি করে, এক্স পার্টটাকে রাখে, মানে এই অংশটুকু নিয়ে কাজ করে। তবে আপনি ওইটাকেও ইনক্লুড করে দিলেও কোনো সমস্যা নেই, ফাইনাল অ্যান্সার একই আসবে। আচ্ছা, এটাকে আমরা পরে লিখি, আপাতত এই অবস্থা। তাহলে এইটাকে যেহেতু আমরা থেভেনিন সার্কিট বলতেছি, তাহলে আমরা এখন কি করতে পারি, এই পার্টটুকুকে খুলে ফেলতে পারি। ঠিক আছে, I2 টাই 2 এসব বাদ যাক। তাহলে এখন ভি থেভেনিন সমান কত লেখা যায়? সহজ ই ওয়ান হিসাব। লিখে দিতে পারি না? এ- হুম। ই ওয়ান। E1 T1 তো আর থাকবে না, খুলে ফেললে তো আর এসব ভোল্টেজের আর অরিজিনাল নাম রাখা যাবে না। তাহলে ভি থেভেনিন সমান কত? দেখেন ভোল্টেজটা এদের ভেতর আর এদের ভেতরে ভাগ হচ্ছে। তাহলে আমি কি এভাবে লিখতে পারি, RC ∥ JXM, এদের ভোল্টেজটাই তো মূলত ভি থেভেনিন, ডিভাইডেড বাই RC ∥JXM প্লাস R1 + JX1। বুঝতে পারছেন? ইন্টু বিপি। মান, আচ্ছা, ইন্টু ভিপি দিতে হবে। তাহলে যদি সবার মান থাকতো, আমি ইজিলি ভি থেভেনিনটা বের করে ফেলতে পারতাম। একইভাবে আমার কি বের করা লাগবে, জেড থেভেনিন। জেড থেভেনিন বের করার সিস্টেম কি, সোর্সকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। তাহলে এইখানে সোর্স আছে, এটাকে শর্ট করে দিলাম, ভোল্টেজ সোর্স শর্ট হয়ে যাবে। আজকের ক্লাসটা একটু কঠিন মনে হলেও যখন আমি ম্যাথে ঢুকবো দেখবেন যে এগুলো খুব ইজি হয়ে গেছে। আমি আগের থেকে একটু জিনিসগুলোকে দেখাই নিয়ে যাচ্ছি, যাতে ম্যাথ যখন করাবো একটু দ্রুত ধরতে পারেন। একবারে বলতে গেলে হয়তো একটু টাইম লাগতো, ওইটাই জাস্ট আমি একটু আগাই নিচ্ছি। তাহলে এইটাই জেড থেভেনিন বের করব, কারণ এই দুইটা পয়েন্টের রেসপেক্টটাই তো আমরা করতেছি। আচ্ছা এখন বলেন, আপনার জন্য জেড থেভেনিন বের করার জন্য কি ডিরেক্ট সূত্র মুখস্থ করার দরকার আছে? আপনি নিজে এখন বলতে পারবেন না যে জেড থেভেনিন কত? কত বলেন তো? R1 + JX1 ∥ JXM। এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই তিনটাই কিসে আছে, প্যারালাল আছে। আমি যদি এখন ডিরেক্ট সূত্র করতে যাই, ওই যে সেই এটার ইনভার্স ওইটার ইনভার্স এই সেই, অনেক জটিল হয়ে যাবে। কিন্তু আমার হাতে ক্যালকুলেটর আছে, এদের মান আছে, ক্যালকুলেটরে তুলে দিলে ডিরেক্ট জেড থেভেনিন চলে আসবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের কনসেপ্ট। এবার আসি, জেড থেভেনিন পেয়ে গেলাম, ভি থেভেনিন পেয়ে গেলাম, আমি সূত্র প্রমাণের দিকে যাচ্ছি না, আমি জাস্ট ফরম্যাট দেখাচ্ছি, কারণ সূত্র প্রমাণ মুখস্থ করতে গেলে আপনার অনেক কিছু মুখস্থ করা লাগবে। তার মানে এই জায়গার ভি থেভেনিন পেয়ে গেছি, জেড থেভেনিন পেয়ে গেছি, জেড এক্সটি তো প্রশ্নেই দেওয়া আছে। আর এইটার নাম কি? এটার নাম হচ্ছে R2/S। আমরা চাচ্ছি কি, ম্যাক্সিমাম টর্ক বের করতে না? ম্যাক্সিমাম টর্ক তখনই পাবো যখন এ ম্যাক্সিমাম পাওয়ার পাবে। ভালো করে বুঝেন,
ভাই এখানে জেড টেবিলের সাথে জে এক্স ওটা যোগ হয় না কেন? এখন করব আমরা। আপনার যদি মনে হয় আপনি আগে ভাই করবেন। এটা, আচ্ছা কারণ ভাই এটা যোগ করলে আমি ভাই জেড এটাতেও টেবিলের ওখান থেকে ভাই পোলার ফর্ম থেকে আট টু বের করি, আটটা তো আমার আর আর এর সমান হবে। কিন্তু এখন ভাই চেঞ্জ হচ্ছে না, সেটা বলতেছিলাম। কই চেঞ্জ হচ্ছে? কিভাবে চেঞ্জ হচ্ছে বলেন তো? এখন আপনি এখন ভাই আমার জে প্রশ্নটা এক্স আরেকবার ওয়াই আর করেন। টু সেটা পুরোটাই লোড লোড হয়ে গেছে না? কই লোড? লোড তো এখন ওই যে মার্ক করে দিলাম গোল গোল করে। এ কি এয়ার গ্যাপ পাওয়ার পাচ্ছে? এয়ার গ্যাপ পাওয়ার কে না পাচ্ছে? ভাই, এ আর টু এস পাচ্ছে। এ পাবে। এখনো এই লোড। একে খুলে রাখছি মানে এই না যে লোড হয়ে গেছে। লোড এখনো এইটাই। একে আপনি এর ভেতরে দিয়ে দেন অথবা বাইরে রাখেন, এতে কিছু যায় আসে না। আমাদের কনসেপ্ট এটার উপরেই। এ ম্যাক্সিমাম পাওয়ার পাবে, এই কনসেপ্ট নিয়ে আমাদের আগাইতে হবে। আচ্ছা, যেটা আমি বলতেছি সেটা হচ্ছে এর ভেতরে ম্যাক্সিমাম পাওয়ার যাওয়ার যেই শর্ত, ম্যাক্সিমাম টর্ক পাওয়ারও সেম শর্ত। এইটুকু বুঝতে পারছেন কিনা সবাই? এর ভেতরে যে কারেন্ট যাচ্ছে এটার নাম দিয়ে দিলাম I2। এই যে যখনই আমাকে এয়ার গ্যাপ পাওয়ার বের করতে বলবে, কনভার্টেড পাওয়ার বের করতে বলবে, তখন এই সার্কিট থেকে বের করার চাইতে থেভেনিন সার্কিট দিয়ে বের করাটা একটু ইজি। কারণ এই যে এটাগুলো ইজি হয়ে গেল। এখন এই I2 আর এইটা দিয়ে এয়ার গ্যাপ পাওয়ার বের হয়ে যাবে। এখান থেকে কপার লস বাদ দিলে কনভার্টেড পাওয়ার বের হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? তার মানে আমাকে থেভেনিন না বললেও আমরা চাইলে থেভেনিন দিয়ে করতে পারি, যাই হোক সেটা বিষয় না। কিন্তু প্রবলেম হচ্ছে এফিসিয়েন্সি বা ইত্যাদি ইত্যাদি বের করতে বললে তখন ঝামেলা। কেন? কারণ এই যে কোর লস, তারপরে হচ্ছে স্টেটর কপার লস এর ভিতর মিক্সড হয়ে গেছে। ওদেরকে আলাদাভাবে খুঁজে বের করাটা খুব ঝামেলা। এই কারণে আমরা এফিসিয়েন্সি বা ওই টাইপ বললে থেভেনিনে যাব না। থেভেনিনে তখনই যাব যখন শুধুমাত্র এয়ার গ্যাপ পাওয়ার বের করতে বলবে, কনভার্টেড পাওয়ার বের করতে বলবে, অথবা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বের করতে বলবে। আচ্ছা, কি বলছিলাম? যে এ ম্যাক্সিমাম পাওয়ার পাওয়ার মানে শর্ত যেটা, ম্যাক্সিমাম টর্ক বের করার শর্তও সেটা। আচ্ছা, এটা ম্যাক্সিমাম পাওয়ার পাবে কোন শর্তে? যদি R2/S এর মান কার সমান হয়ে যায়? বাকি সবার মডুলাসের সমান। আবার ভি থেভেনিন বসায় দিয়েন না। ভি থেভেনিন তো আর ইম্পিডেন্স না। যারা ইম্পিডেন্স তারা বসবে। এই যে এই সিচুয়েশনে এস এর একটা ভ্যালু পাবো না, সেই ভ্যালুকে আমরা SM দ্বারা নাম দিচ্ছি। অনেকে এটা নিয়ে একটু কনফিউজড হয়ে যান যে SM তার মানে মনে হয় ম্যাক্সিমাম টর্ক। এটা কিন্তু ম্যাক্সিমাম টর্ক না, সরি, ম্যাক্সিমাম স্লিপ। SM বলতে কিন্তু ম্যাক্সিমাম স্লিপ বলতেছি না আমরা। SM মানে হচ্ছে ম্যাক্সিমাম টর্কের সময়ের স্লিপ। ম্যাক্সিমাম স্লিপ কত বলেন তো? ওয়ান। ম্যাক্সিমাম স্লিপ কিন্তু 1, এটা ভুলে যাওয়া যাবে না। ম্যাক্সিমাম টর্ক আর ম্যাক্সিমাম স্লিপ এক সময়ে পাওয়া যায় না। যখন আমরা ম্যাক্সিমাম স্লিপ পাই সেই সময়ে স্টার্টিং টর্ক পাই 1। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দুইটা সমান হইতে পারে। কিরকম? প্রশ্নে বলে দিছে যে আমরা স্টার্টিং এ ম্যাক্সিমাম টর্ক পাই গেছি। এই সিচুয়েশনটা খুব রেয়ার কেস, বাট প্রশ্নে হয়তো বলে দিতে পারে। সেটা আলাদা হিসাব। বাট নর্মালি SM বলতে আমরা কি বুঝবো? ম্যাক্সিমাম টর্ক পাওয়ার সময়ের স্লিপ। ম্যাক্সিমাম স্লিপ এটা বলা যাবে না। তাহলে নাম দিয়ে দিলাম SM। তাহলে এটাই তো বের করা লাগবে। কেন এটা বের করা লাগবে? কারণ আপনাদের তো আমি আগেই শিখাই ফেলছি। আমরা শুধুমাত্র সূত্রে কোনটুকু চেঞ্জ করব? এস এর মানটা চেঞ্জ করবো। এই যে এখানে S বসাচ্ছি, S এর জায়গায় SM বসাই দেব। তার মানে আমাকে SM কত সেটা বের করতে হবে। তাহলে এটা কি এখন বের করা যাবে না? SM সমান কত? এর জন্য কি আমার আর এক্সট্রা কোনো মুখস্থ টুখস্থ করার দরকার আছে? এবার আরো একটা ঝামেলার জিনিস আপনাদের শেখাই। এই জিনিসগুলো সবাই কনফিউজড হয়ে যায় যে কখন কোনটা ইউজ করব। যারা একটু হলেও পড়ছেন, অন্তত একবার হলেও পড়ছেন, তারা কিন্তু এই সূত্রটা এর আগে দেখে আসছেন। বলেন তো, যারা যারা পড়ছেন এটা কি দেখছেন ম্যাক্সিমাম টর্কের শর্ত? জি ভাইয়া। তাহলে এখন প্রশ্ন আসতে পারে না যে আমরা থেভেনিন কখন করব, এটা কখন নেব?
কথা কি বুঝতে পারতেছেন? এইটাই আবার যদি ভাই আমরা ট্রান্সফর্মার জানি, করছিলাম এটা উল্টা। আমরা যদি এটাই জানি না, ওইটা আলাদা জিনিস, ওইটা আবার এর সাথে গুলায়েন না, ওইটা অন্য জিনিস। ওইটা ছিল হচ্ছে রেগুলেশন, ওই জিনিস ভুলে যান, আপাতত এখানে আনেন না। আচ্ছা, কথা হচ্ছে আমি যদি জানি যে ম্যাক্সিমাম টর্কের শর্ত এইটা, তাহলে এত কষ্ট বা এত কঠিন কাজ কেন করব আমরা? প্রশ্ন আসতে পারে না? জি ভাই। অ্যাকচুয়ালি এই কাজটা তখনই করা যাবে যখন এই যে জেড থেভেনিন দেখেন জিরো হয়ে যাবে, তাই না? একটু দেখেন এখানে সুন্দর করে আমরা লিখি, যদি জেড থেভেনিন সমান জিরো হয়, এস এম সমান কত হয় একটু দেখেন তো। R2 / X2। জে এক্স টু। আর যে কোনো কিছুর এই মানকে কি বলা হয়, কিভাবে লেখা যায়? সব ছোটবেলায় শিখে আসছেন যে √ওভার বাস্তবের স্কোয়ার প্লাস অবাস্তবের স্কোয়ার। তো এখানে তো বাস্তব নাই, তার মানে শুধুমাত্র x2 এর স্কোয়ার। তো স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে গেল, R2/X2 লেখা যায় না? তাহলে কি বুঝছেন যে এই সূত্রটা কখন ইউজ করা যাবে? এইবার প্রশ্ন হচ্ছে জেড থেভেনিন জিরো কখন হয়? এবার জেড থেভেনিনের দিকে একটু আসি। দেখেন জেড থেভেনিন যে আমরা বের করলাম, এখানে যারা যারা আছে এরা কাদের মান? R1, X1, RC, XM, এগুলা কাদের মান? একটা স্টেটরের কপার লস আর একটা হচ্ছে স্টেটরের, ক্লাস কপার লস না, রেজিস্ট্যান্স বা এসে, কপারের। এগুলো সবাই কি স্টেটরের ভ্যালু না? জি ভাই, সব স্টেটরের ভ্যালু। হ্যাঁ, তার মানে স্টেটর সাইডের ইনফরমেশন গুলাকে যদি ইগনোর করা হয়, ভালো করে বুঝেন, এবং এটা কিন্তু আমি প্রথম ক্লাসে অলরেডি বলছি যে থেভেনিনে প্রায় 90 থেকে 90%, 95% ম্যাথ স্টেটর সাইডকে ইগনোর করে করা হয়। এই কারণে থেরেজাতে যেসব শর্তগুলো পাইছি, ওইগুলো খুব সুন্দর সুন্দর শর্ত, ছোটখাটো শর্টকাট, খুব একটা জুট ঝামেলা নাই। কেন? কারণ এই যে ওই ওই জিনিসগুলোকে আগেই বলে দিছে এগুলা বাদ, কারণ প্রশ্নে ওইগুলা দেওয়াই থাকে না, ওর সম্পর্কে কিছুই বলা থাকে না। যেহেতু কিছু বলা নাই, তাহলে ওইটাকে কি করা হয়? ইগনোর করে করা হয়। তার মানে অর্থাৎ স্টেটর সাইড ভ্যালু না লিখে ইম্পিডেন্স গুলোকে ইগনোর করলে, তাহলে এখন কি বুঝতেছেন কখন আমরা থেভেনিন দিয়ে করব আর কখন R2/X2 নেব? প্রশ্নে যদি R1, X1, RC, XM এসব দেওয়া থাকে, তাহলে আর এটা ইউজ করা যাবে না। যদি না দেওয়া থাকে তাহলে এটা ইউজ করা যাবে। এগুলা যেন আর ভুল না হয়, বাস। আর যদি থাকে তাহলে কি করব? সিম্পলি এই কাজটা করে দেবো, শেষ। জেড থেভেনিন বের করব, X2 তো থাকবে, দিয়ে এটা করে নিয়ে SM পাইলাম, এটা ধরে নিয়ে যায় ওই সমীকরণে বসাই দেবো। তাহলে এবার আমরা সূত্র মুখস্থ করে ফেলি একটু। স্টার্টিং টর্ক, ওকে। এই যে এখানে কিন্তু বাই ওয়ান দিছি, এটাই কিন্তু কাহিনী শেষ না। এটা আবার কি জন্য লিখছিলাম? I2 যখন বের করব, I2 বের করতে গিয়ে একটা এস দেওয়া লাগে না? বুঝতেছেন তো আর নাকি? এর নিচে একটা ওই যে এস দেয়া আর এর লাগে, নিচে ইউএন। একটা এস দেওয়া লাগে, সেখানেও কিন্তু আমাকে কি করা লাগবে? ওয়ান বসাই দিতে হবে। অর্থাৎ I2 যখন বের করব, I2 সূত্র কি হবে? ভি থেভেনিন দিয়েও করতে পারি, ওয়ান।
আবার আমরা ওই যে যে E1 দিয়ে বলতেছি সেটা দিয়েও করতে পারি, যে কোনো একটা দিয়ে করলেই হবে, আপাতত ফরম্যাট মনে রাখলেই হচ্ছে। তাহলে ম্যাক্সিমাম টর্ক যখন বের করব, একই সূত্র, কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র মাথায় রাখতে হবে যত জায়গায় এস আছে তত জায়গায় SM বসাই দেবো, আর কোনো পার্থক্য নাই। আর কি? আচ্ছা, এই ম্যাক্সিমাম টর্কের আর একটা নাম মেবি থেরে যাতে দেওয়া আছে, সেটা হচ্ছে স্টলিং টর্ক। আরো কিছু নাম আছে, এখন আপাতত আমার খেয়াল নাই, আমরা যখন ম্যাথ করব তখন ওই নামগুলো আস্তে আস্তে দেখবো, ওই হিসাবে আমরা ই করে নেবো, সমস্যা নাই। এখন বলেন যে যত প্রকার টর্কের ঝামেলা ছিল, এটা আপাতত একটা ধারণা পাওয়া গেল কিনা সবার? ভাই ফুল লোডের টর্কের ক্ষেত্রে কি ভাই ওই ফুল লোড স্লিপটা দেওয়া থাকবে? ফুল লোড স্লিপ হয় দিয়ে দেবে, না ওই যে যে একটা সিস্টেম দেখালাম, মাইনাস ফুল মাইনাস লোডের হয় না আর আসলে কি। ওইরকম কোনো কন্ডিশন নাই যে এখানে পাওয়ার কি হবে না হবে, আমাদের স্পিডের উপরেই ডিপেন্ড করে। ফুল লোড মানেই তো বুঝতেছি কি, যে আমার যে লোড, লোডটা টোটাল সম্পূর্ণ এখন, লোড দেওয়া। এখানে লোডকে কি আপনি ইয়েতে প্রকাশ করতে পারবেন, মানে ইলেকট্রিক্যাল কোনো কোয়ান্টিটি দিয়ে প্রকাশ করতে পারবেন? আমার এই লোড তো ইলেকট্রিক্যাল টাইপ কিছু না, মেকানিক্যাল আমার মেকানিক। লোড কি মেকানিক্যাল টাইপের জিনিস। ধরেন একটা ওই যে কি বলে, যে সিঁড়িগুলা চলে, যে এসকেলেটর, অথবা আমার হচ্ছে চাউলের বস্তার হইতে পারে, বা যে কোনো এরকম টাইপের কিছু, ওর উপরে হয়তো আমি চাউলের বস্তা চড়াই দিলাম, তাহলে এখন আমার লোড হচ্ছে ওই চাউলের বস্তা। তারপরে ধরেন ওই যে মেশিন গুলাতে ধান ভাঙাচ্ছে, বেল্ট দিয়ে যুক্ত করা আছে, তো ওই হচ্ছে আমার লোড। তো এখন ওইটাকে আমি কিভাবে ডিনোট করব? এখন ডিনোট করার বিষয় হচ্ছে যে আমার মেশিন ম্যাক্সিমাম এই পরিমাণ লোড বহন করতে পারে, ওইটাই আছে, তাহলে আমাকে কি ইনফরমেশন দেবে? ফুল লোড স্পিড হচ্ছে এত। তাহলে আমি ফুল লোড স্পিড যদি জানি, ইজিলি স্লিপ বের করে ফেলতে পারবো, কারণ সিনক্রোনাস স্পিড আমি জানি। তো দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ফুল লোডের ক্ষেত্রে ওই ইনফরমেশনই দেওয়া থাকে, ওইটা দিয়ে আমরা ক্যালকুলেশন করলেই ওকে। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, আর কয়েকটা সূত্র একটু আমাদের মুখস্থ রাখতে হবে, এগুলার আসলে প্রমাণ প্রমাণে দেখতে গেলে অনেক ঝামেলা, আমি প্রমাণের দিকে যাচ্ছিও না, ডিরেক্ট আকারে আমি লিখে দিচ্ছি, ওইগুলো আপাতত ডিরেক্ট আকারে মনে রাখেন, ম্যাথ করতে করতে আস্তে আস্তে আয়ত্ত হয়ে যাবে। সেটা হচ্ছে ফুল লোড স্পিড এবং সরি, ফুল লোড টর্ক এবং ম্যাক্সিমাম টর্কের একটা সম্পর্ক থাকবে, আর স্টার্টিং টর্ক আর ম্যাক্সিমাম টর্কের একটা সম্পর্ক থাকবে। এইটাকে আমরা, এখানেও আলাদা সূত্র মনে হতে পারে, বাট আমরা একটা কমন সিনারিও দিয়ে সূত্রকে চেঞ্জ করে মানে একটা বানাই ফেলবো, সেটা হচ্ছে যে কোনো সিচুয়েশনের টর্ক ডিভাইডেড বাই ম্যাক্সিমাম টর্ক, এই সিচুয়েশন। তাহলে যে কোনো সিচুয়েশন এটাও হইতে পারে, যে কোনো সিচুয়েশন এটাও হইতে পারে, তাহলে আমরা এটা মনে রাখবো, এটা বাই ডিফল্ট মুখস্থ হয়ে যাবে, এটা বাই ডিফল্ট মুখস্থ হয়ে যাবে। তাহলে এইটা সমান টু ম্যাক্সিমাম টর্কের স্লিপ, যে কোনো সিচুয়েশনের স্লিপ, ডিভাইডেড বাই ম্যাক্সিমাম টর্কের স্লিপের স্কোয়ার, যে কোনো সিচুয়েশনের স্লিপের স্কোয়ার। কথা কি বুঝতে পারছেন? এটা মুখস্থ রাখবেন, প্রমাণ প্রমাণের দিকে আমি যাচ্ছি না, ডিপ আলোচনা করতে গেলে অনেক বড়ই হয়ে যাবে। তাহলে এখন এইটা সমান কত লেখা যাবে বলেন তো? এইটাকে টু আমরা এস এস এফ এফ বলতেছি, SM বাই SM স্কোয়ার, SF স্কোয়ার, এইটা সমান তাহলে কত হবে? টু টু এস এস এখানে এফ না, স্টার্টিংটা এস কি, স্টার্টিং ওয়ান এস না তাহলে? এবার এখানে ওয়ান। ওয়ানটা বসা দিব। বসালেও কথা, না বসালে একই কথা, আপনি গুণ ওয়ান দিলে সে টুই তো হয়, তাহলে ডিভাইডেড বাই ওয়ান স্কোয়ার প্লাস SM স্কোয়ার। বুঝতে পারছেন?
টর্কের ক্ষেত্রে আমরা ভোল্টেজটাকে আনিই নাই, যেহেতু সবকিছু পাওয়ার দিয়েই ডিনোট করতেছি। কিন্তু ভোল্টের সাথে একটা রিলেশন আসলে আমাদের দেখাইতে হবে, সেটা হচ্ছে টি সমানুপাতিক। ওই যে ওখানে যে সূত্র দেখলাম যে ভি এর সাথে একটা এস আছে, তো আমরা এই রিলেশনটা জাস্ট মনে রাখি, এস ভি স্কোয়ার ডিভাইডেড বাই এফ। এটাকেও আমরা একটা অ্যাপ্রক্সিমেশন সূত্র বলতে পারি। আমি একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। পিডিএফটা দেখতে পাচ্ছেন নাকি? যেভাবে দেখা যাচ্ছে। এই যে এখানে ইফেক্ট গুলা বলা আছে যে ইফেক্ট অফ চেঞ্জ ইন সাপ্লাই ভোল্টেজ অন টর্ক অ্যান্ড স্পিড। তাহলে আমাদের টর্কের একটা জেনারেল সূত্র পাইছি, এটা টর্ক সমান কে বলতে হচ্ছে যে কনস্ট্যান্ট, ফাই মানে হচ্ছে, দেখেন আমি যে ই এর কথা বলতেছি, ইনডিউস যে বিষয়টি হয়, এই ভ্যালুগুলো ডিপেন্ড করতেছে কিসের উপরে? ফ্লাক্সের উপরে। মানে আমরা যে সাপ্লাই ভোল্টেজটা দিচ্ছি, এই ভোল্টেজের উপরেই ভিত্তি করে তো মূলত এই ভোল্টেজটা উপরে ভিত্তি করে চেঞ্জ হচ্ছে কি ফ্লাক্সটা। ফ্লাক্সের উপরে চেঞ্জ হচ্ছে কি আমাদের ই টু, যেটা ইনডিউসড ভোল্টেজ বলতেছি। ওই যে রোটরে যে এই ভোল্টেজটা ইনডিউস হচ্ছে, শুরুর দিন বলছিলাম যে আমি একটা ভোল্টেজ সাপ্লাই দিলাম, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড পাইলাম, রোটরের ভিতর দিয়ে ফিল্ডটা ঘুরতেছে। কি ঘটতেছে? ম্যাগনেটিক ফিল্ড মানে ফ্লাক্স ঘটতেছে। তাহলে সেই ফ্লাক্সের কারণেই না আমি কি পাচ্ছি? রোটরের ইনডিউস ভোল্টেজ পাচ্ছি না? কিন্তু ফ্লাক্সটা কার জন্য পাচ্ছি? ওইখানে যেটা ফ্লাক্স তৈরি হলো কার জন্য পাচ্ছি? কথা কি বুঝতেছেন? আর একবার একটু বুঝে নেবেন। উল্টা করে, আচ্ছা আমি আগে সোজা বলি, তারপর উল্টা আপনারা বলবেন। ভালো করে বুঝেন, আবার বলি। স্টেটরে একটা ভোল্টেজ ইনপুট দিলাম বা একটা সাপ্লাই দিলাম, যেটাকে ভি বলতেছি। এর ফলে আমাদের একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, অর্থাৎ ফ্লাক্স তৈরি হলো। এটা রোটরের ভিতর দিয়ে ঘুরতেছে, ফলে রোটরে একটা ভোল্টেজ ইনডিউসড হলো। এবার উল্টা করি, রোটরে যে ভোল্টেজ ইনডিউসড হলো কার জন্য হলো? ফ্লাক্সের জন্য। ফ্লাক্সের জন্য হলো। ফ্লাক্স কার জন্য পাচ্ছি? ইয়ে সাপ্লাই ভোল্টেজ থেকে সাপ্লাই তৈরি। ভোল্টেজের জন্য। তাহলে এই রিলেশনটা বুঝতে পারতেছেন যে কিভাবে আসতেছে? ই টু সমানুপাতিক ফাই সমানুপাতিক ভি। এইটাকেই আসলে এই যে এখানে বোঝাচ্ছে যে আমাদের টর্কের যে সূত্র হচ্ছে এটা, ওই যে যে ভোল্টেজের ডিরেক্ট সূত্র, ওইখানে যেহেতু ফাই মানে ই টু ফাই, এরা আলটিমেটলি কার উপর ডিপেন্ড করতেছে? ভি এর উপর ডিপেন্ড করতেছে। সাপ্লাই তাহলে ভোল্টেজের। সবাইকে যেহেতু ফ্লাক্স এবং এইটা দুইজনের গুণফল, তাহলে রিলেশন দেখানোর সময় কনস্ট্যান্ট জিনিসগুলোকে আমরা বাদ দিয়ে দিই না? তাহলে এই দুইজনকে একত্রে আমরা বলে দিতে পারি টর্কটা এস ভি স্কোয়ারের সমানুপাতিক। এখানে অ্যাকচুয়ালি ফ্লাক্স ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে নাই, ফ্রিকোয়েন্সিটা ঠিকঠাক রাখছে। এই জন্য এখানে সূত্রটা হয়েছে টি সমানুপাতিক এস ভি স্কোয়ার। কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সিটা যদি চেঞ্জ হয়, মানে এক কথায় এদের সাথে সাথে ধরেন ফ্রিকোয়েন্সিও চেঞ্জ হয়েছে, এখানে আসলে কি দেখাচ্ছে যে আমার সাপ্লাই ভোল্টেজ যদি চেঞ্জ করি, তাহলে টর্ক কি আকারে চেঞ্জ হবে? আর একটা প্রশ্ন, সাপ্লাই ভোল্টেজও চেঞ্জ করতেছি, আবার সাথে সাথে ফ্রিকোয়েন্সিও চেঞ্জ করতেছি। যদি চেঞ্জ করি, তাহলে ফ্রিকোয়েন্সির সাথে ওইটা ব্যস্তানুপাতিক হয়ে যাবে। ফলে আমাদের সূত্রটা দাঁড়াবে হচ্ছে, এটা মনে হয় পরে দেখাইছে, এই যে এস ভি স্কোয়ার বাই এফ আকারে। তাহলে আমরা একটা মনে রাখলেই চলতেছে। আমরা স্ট্যান্ডার্ডটাই মনে রাখবো, সেটা হচ্ছে টর্ক সমানুপাতিক এস ভি স্কোয়ার বাই এফ। এখন কোনো প্রশ্নে যদি দেখি যে ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট আছে, আমরা ডিরেক্ট বলে দিতে পারি যে টি সমানুপাতিক এস ভি স্কোয়ার। বুঝতে পারছেন? আর একটা রিলেশন মনে রাখবো এভাবে, আমাদের যে পাওয়ার আছে, আউটপুট পাওয়ার সমানুপাতিক টি এন। তার মানে এটা আমাদের টর্ক এবং স্পিডের গুণফলের সমানুপাতিক। এইগুলো আসলে প্রমাণ করতে গেলে একটু ঝামেলা, এই জন্য আমি ডিরেক্ট লিখতেছি।
আপাতত ডিরেক্টই মনে রাখেন, ম্যাথ করতে করতে এই জিনিসগুলো আমাদের ইয়ে হয়ে যাবে। যদিও এইগুলো আসলে অত বেশি ইম্পর্টেন্ট না, যেহেতু থেরেজাতে আছে এই জন্য একটু দেখে রাখা ভালো, বলা যায় না কখন কি চলে আসে। তবে এইটা ইম্পর্টেন্ট, এইটা একটু ভালো করে ই করবেন। কয়েকবার লিখলে দেখবেন যে এগুলো মুখস্থ হয়ে যাবে। এবং রোটর কারেন্ট, এইগুলা কয়েকবার লিখবেন, কারণ এইগুলা আসলে অনেক বেশি ডিটেলসই আছে, তো আমি ওইগুলা আর দেখাচ্ছি না, ফাইনালটা দেখাচ্ছি। এই ফাইনাল গুলা কয়েকটা একটু লিখবেন, আমার নোটে সব মনে হয় দেওয়া আছে দেখবেন। আর টি এস টি ডিভাইডেড বাই টি ফুল লোড, মানে স্টার্টিং টর্কের সাথে ফুল লোড টর্কের যদি আমি রিলেশন করাই কারেন্ট হিসাবে, এগুলা কিন্তু ওই যে কারেন্টের ওইখান থেকে দেখানো যায়। বাট এগুলো আপাতত মনে রাখেন, যেগুলা মনে রাখতে বলতেছে এগুলা মনে রাখেন। কারেন্টের সাথে এগুলো আবার হচ্ছে, এটা এটা একটু দেখি আমার কাছে একটু। কারেন্টেরটা এখানে দেখছিলাম নাকি হাওয়াটা দেখছিলাম? এক মিনিট একটু ওয়েট করেন, আমি দেখে এটা শিওর হয়ে দেন লিখে দিই। এখানে মনে হচ্ছে নাই, এক মিনিট আমি একটু ওই বইটা দেখি, দেখে আমি তারপরে শিওর হয়ে লিখি ওইটা।
মনে হচ্ছে ঠিকই আছে, সেটা হচ্ছে স্লিপটা উল্টা হয় আই স্কোয়ারের সাথে, যেহেতু আই স্কোয়ার R2/S লেখা থাকে, তাহলে স্লিপ হবে উল্টা। TF যেহেতু নিচে, SF উপরে, আর এইটার জন্য তো 1 না দিলেও চলে। আর 1 মিনিট। কারেন্টের ক্ষেত্রে মিল থাকবে, স্টার্টিং অবস্থার কারেন্ট আর হচ্ছে ফুল লোড অবস্থার কারেন্ট, অথবা আমরা একবারে স্কোয়ার করে দিতে পারি। এবং লো স্লিপ রিজিয়নে, এবং বলছিলাম মোটর কিন্তু লো স্লিপ রিজিয়নেই চলে, টর্কের সাথে স্লিপ থাকবে সমানুপাতিক। আর ফুল স্লিপ রিজিয়নে উল্টা হয়, ওটা না দেখলেও চলবে। মানে ফুল ঠিক না, মানে হাই স্লিপ রিজিয়নে টর্কের সাথে স্লিপটা হচ্ছে ব্যস্তানুপাতিক, তো ওইটা আপাতত দরকার নেই, আমাদের লো স্লিপটা মনে রাখলেই চলতেছে, যে লো স্লিপ রিজিয়নে টর্কের সাথে স্লিপটা থাকবে সমানুপাতিক। এটা যদিও ম্যাথে ওইরকম লাগে না, জাস্ট দেখে রাখা। তবে যেগুলো আমি দেখালাম ওইগুলা কিন্তু মোটামুটি সব ম্যাথে আমাদের লাগবে, ওইগুলা দেখলেই হবে। আপাতত এই জিনিসগুলা দেখলে আমাদের চলতেছে। গত ক্লাস এবং আজকের ক্লাসে যতগুলো সূত্র দেখালাম অথবা সিস্টেম দেখালাম, এই সিস্টেমগুলো মনে রাখবেন, তাইলেই হবে। আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ ম্যাথ করব। আর এই 2টা ক্লাস যারা একটু নতুন অথবা মানে এর আগে ইন্ডাকশন মোটর একদমই দেখেন নাই, তারা আরেকটু ভালো করে দেখবেন। অনেকের হয়তো ওই জিনিসগুলো পরিচিত আছে, ধরতে খুব একটা টাইম লাগবে না, অনেকের নতুন হলে একটু হয়তো ধরতে টাইম লাগবে। ভালো করে দেখে নেবেন, যেহেতু আমরা আগামীকাল থেকে ম্যাথ শুরু করব, ফলে সূত্রগুলো আরেকটু ভালো করে দেখবেন। খাতা আর এই 2টা ভিডিও ভালো করে দেখে কালকে ক্লাসের আগেই কিন্তু ক্লিয়ার করে রাখবেন। আচ্ছা, যতটুকু করলাম এই পর্যন্ত, ভাই কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বলেন। হ্যাঁ শুনতেছি, বলেন। ভাই যে এই আজকের ক্লাসটা কি ভাই, আজকের ক্লাসটা কি ভাই থাকবে ইউটিউবে? হ্যাঁ, সব ক্লাসই থাকবে ইউটিউবে। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই। আমরা আগামীকাল থেকে ইনশাল্লাহ ম্যাথ শুরু করব।